ছি ছি, সৈয়দ বাড়ির মাইয়া হইয়া রাইতে পরপুরুষের ঘরে ঢুকায়। এ তো জুতা পেটা কইরা জ্ঞানাম ছাড়া করা উচিত। গ্রামের শত শত মানুষের ভিড়ে চৌকাঠের মতো বসে আছে মাত্র 17 বছরের কিশোরী বকুল। কাঁপতে থাকা হাত দুটো আঁকড়ে ধরে রেখেছে শাড়ির আঁচল। ভয়ে লজ্জায় অপমানে তার বুকটা চূর্ণ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যে মাটিতে বসে আছে সেই মাটিটা যদি ফেটে ভাগ হয়ে যেত তবে সে লুকিয়ে পড়তে পারত সবার চোখ থেকে। বাপদাদার ইজ্জত মাটিতে মিশাই দিছে এ মাইয়া। কথাটা বলি বকুলের চাচি থু থু ছুড়ে দিল বকুলের গায়ে। তার দেখা দেখি আরো 2-3 জন মহিলা একই কাজ করলো। চারপাশে দাঁড়িয়ে থাকা শত শত মানুষের মুখ থেকে একসঙ্গে বের হলো বিষাক্ত শব্দ, কটু বাক্য। অমন মাইয়া গ্রামে থাকলে গ্রামের বাকি সব মাইয়াও নষ্ট হইয়া যাইব। এরে এখন গ্রাম থেকে বাইর করে দাও। চাচি শাহেদা বেগমের কথায় ভিড়ের মানুষজন উত্তেজিত হয়ে উঠল। সবাই সহমত পোষণ করলো যেন একটা চূড়ান্ত রায়। বকুল নিস্তব্ধ হয়ে বসে রইল। তার বুক কাঁপছে, শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে আগুন জ্বলছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, অথচ সে কিছুই বলতে পারছে না। হঠাৎ শাহেদা বেগম ঝাঁপিয়ে এসে টেনে হিচড়ে বকুলকে দাঁড় করাতে চাইল। কিশোরী বকুল কেঁপে উঠে ডুকরে কেঁদে উঠল। ও চাচি, আমি কিচ্ছু করি নাই, আমি নষ্ট মেয়ে না। কথাটা উচ্চারণ শেষ না হতে হতেই একটা শক্ত থাপ্পড় এসে পড়লো তার গালে। মুহূর্তে বকুলের মাথা দুলে গেল, ঠোঁটের করে রক্ত জমে উঠল। শাহেদা বেগম চিৎকার করে বলল, নষ্টামি কইরা আবার নাটক দেখাস? লজ্জা লাগে না তোর? বকুল হাউ মাউ করে কেঁদে উঠল। কিশোরী গলা কাঁপতে কাঁপতে বলল, চাচি বিশ্বাস করো। আরো একটা শক্তপোক্ত থাপ্পড় এসে পড়লো বকুলের গালে। এবার থাপ্পড়টা দিয়েছে বকুলের নিজের মা। তিনি একটাতেই থেমে থাকলেন না, এলো পাথারি আরো কয়েকটা থাপ্পড় কষালেন মেয়ের গালে, পিঠে। বকুলের মা হাহাকার করে বললে, যদি জানতাম তোর লাইগা এভাবে মুখ পুরাইতে হইব, জন্মের পরপরই তোরে নুন খাওয়াই আমায় লাইতাম। বকুল হাউ মাউ করে কেঁদে উঠল। চোখ থেকে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে, বুক ওঠানামা করছে হাহাকারে। এবার শাহেদা বেগম বকুলের হাত ছেড়ে মুহূর্তের মধ্যেই 2 মুঠো চুল আঁকড়ে ধরে টানতে শুরু করলেন। নষ্ট মাইয়া, তোরে আমি নিজের হাতে না শেষ করে শান্তি পাইতাম না। হঠাৎ একটা গভীর কণ্ঠের হুঙ্কার শুনে শাহেদা বেগম থেমে যান। এই গ্রামের বিচার করার জন্য আমি এখনো বেঁচে আছি। শাহেদা বেগম তাচ্ছিল্যভরা কণ্ঠে বললেন, আব্বা, সকাল থেকে দুপুর হইয়া গেছে, আপনি কোনো বিচার করেন নাই। এখন যা করার আমি গ্রামের মানুষ করবো। আজমল সৈয়দ পূর্বের ন্যায় আরো ক্রোধ ভরা কণ্ঠে বললেন, ছেলের বাবা মা আসছে, তারা আসলেই বিয়ে পড়িয়ে দেওয়া হবে। বীর মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। কানে কানে চাপা গুঞ্জন ঝুড়িয়ে পড়লো, বিয়ে পড়াইয়া দিবে? এটা কেমন শাস্তি? এই শাস্তি আমরা মানি না। গ্রামের মানুষের ক্রোধ শুনে আজমল সৈয়দ আবার বললেন, এই মেয়েকে ত্যায্য করে দেওয়া হবে, আর কোনোদিন এই গ্রামে পা রাখতে পারবে না, এটাই এর শাস্তি। তার কথায় বীর এক মুহূর্তে নতুন করে উদ্বৃত্ত হলো। কারো মুখে স্বস্তি হাসি, কারো আবার শাস্তি পছন্দ হয়নি বলে মুখ কালো করে রেখেছে। বকুল অসিদে কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে আজমল সৈয়দের পা ঝরিয়ে দূরে আকুতি করে বলল, দাদা, আমাকে এত বড় শাস্তি দিও না। আমি কিছুই করি নাই, আমি শুধু সাহায্য করেছিলাম ওই লোকটাকে। আমি তো চিনিও না উনিকে। ভিড়ের মধ্য থেকে এক লোক হঠাৎ কণ্ঠ উঁচিয়ে বলে উঠল, না চিনি? রাত বিরাইতে ঘরে একটা অপরিচিত মানুষের পুরুষ ঢুকাইছো? আজমল সৈয়দ দীর্ঘশ্বাস ফেলে বকুলের হাত হিঞ্জে পা ছাড়িয়ে নিলেন। চারদিকের ভিড়ের দিকে তাকালেন একবার, তারপর কোনো কথা না বলে স্থান ত্যাগ করলেন। দাঁড়িয়ে থাকা মানুষগুলো গম্ভীর চোখে সেই দৃশ্য দেখলো। বকুল মাটিতে বসে হাউ মাউ করে কেঁদে চিৎকার করতে লাগলো, আমি কিছুই করি নাই, আমি নির্দোষ, আল্লাহর কসম আমি কিচ্ছু করি নাই, তোমরা বিশ্বাস করো আমায়। কিন্তু তার চিৎকার কারো কানে পৌঁছানো না, বরং সেই আর্তনাদে গ্রামের ভিড়ের ভেতর এক মহিলা ক্ষিপ্ত হয়ে মাটি থেকে একটা মাঝারি আকারের পাথর তুলে নিয়ে ছুঁড়ে মারলেন বকুলের দিকে। পাথরটি নিমেষে ছুটে সে বকুলের কপালের পাশে গিয়ে আঘাত করলো। মুহূর্তেই ক্ষত বিক্ষত হয়ে গেল তার মাথার চামড়া। টুকটুক করে লাল রক্ত ছড়ে করতে লাগলো মাটির ওপর। রক্তে ভিজে গেল কিশোরী বকুলের শাড়ির এক পাশ। বকুল চিৎকার করে উঠে হাত দিয়ে মাথা চেপে ধরলো। তার ছোট ছোট আঙুল ফাঁক গলে গড়িয়ে পড়তে লাগলো রক্তের ফোঁটা। বকুল একবার মার দিকে তাকালো। আয়েশা বেগমের অসহায় দৃষ্টি উপেক্ষা করে ঘরের ভিতরে ঢুকে দরজা আটকিয়ে দিলেন। রাত তখন ঠিক 10টা। গ্রামের হট্টগোল, কান্না, চিৎকার সবকিছু ফেলে এখন বকুল বসে আছে এক বিলাসবহুল কালো গাড়ির ভিতরে। গাড়ির ভিতরটা ঝলমলে আলোয় আলোকিত, নরম সিট আর চারদিকে সুগন্ধি ছড়ানো।
তবু এসবের কোনটাই বকুলের চোখে পড়ে না। সে চুপচাপ বসে আছে জানালার কাছে, ঠেস দিয়ে তাকাশিনকে নির্লিপ্ত দৃষ্টি। জানালার বাইরে অন্ধকার ভেঙে ছুটে যাচ্ছে আলোর ঝাপটা, গাছপালা, গ্রাম শহরের পথঘাট, কিন্তু সেসব যেন কার কাছে কিছু মাত্র অর্থ বহন করে না। কিছুক্ষণ আগেই সে 3 কবুল বলেছিল অপরিচিত এক লোকের নামে। নাম, পরিচয়, কে সে, কোথা থেকে এসেছে, কিছুই জানে না বকুল। শুধু জানে কলঙ্কিত করে তাকে এক অচেনা জীবনের হাতে তুলে দেওয়া হয়েছে। মুহূর্তটিতে তার সবচেয়ে দরকার ছিল মা বাবার স্নেহ মাখা হাত, দাদার ছায়া। অথচ আসার সময় পাশে কাউকে পেল না। মা, বাবা, দাদা কারো মুখও সে আর দেখতে পায়নি। কেবল ভিড়ের হট্টগোল আর নিন্দার গর্জন তার কানে বাজছে এখনো। মাথার ক্ষত থেকে এখনো টুকটাক করে রক্ত ঝরছে, শরীরে এক কণা ভিজে গেছে পুরোপুরি। রক্তের উষ্ণ গন্ধ নাকে এসে লাগছে, চোখ ভারী হয়ে আসছে, চোখের সামনে সবকিছু যেন অন্ধকার হয়ে আসছে, শব্দগুলো ঝাপসা হয়ে যাচ্ছে। তবু বকুল একই ভঙ্গিতে বসে আছে, হাত দুটো করে শক্ত করে চেপে রেখেছে, দৃষ্টি জানালার বাইরে নিবদ্ধ। প্রায় 2 ঘন্টার পর গাড়িটার গতি কমতে লাগলো। জানালার বাইরে তখন আর গ্রাম্য অন্ধকার নেই, চারিদিকে শহরের আলো, উজ্জ্বল বৈদ্যুতিক ল্যাম্পপোস্ট আর সাজানো গোছানো সড়ক। অবশেষে গাড়ি এসে থামলো এক বিশাল গেটের সামনে। গেট খুলতেই ভেতরের দৃশ্য চোখ ধাঁধিয়ে দিল। এক বিরাট প্রাসাদের মতো বিলাসবহুল বাড়ি, চারদিকে ঝলমলে লাইটে সাজানো, চারিদিকে বাগানে বিদেশি ফুলের শাড়ি। পড়া থেকে ছিটকে আসে পানির শব্দের রাজকীয় আবহ তৈরি করছে। চকচকে মার্বেল পাথরে বাঁধানো উঠোনে গাড়ি ঢুকে থামতেই দরজা খুলে গেল। দুজন লোক দ্রুত এগিয়ে এসে গাড়ির দরজা খুলল। বকুল কোনো নড়াচড়া করলো না, সে আগের মতোই নিশ্চুপ বসে আছে, কেবল কাছে চালানোর দিকে তাকিয়ে দেখছে আলোকোজ্জ্বল সেই অট্টালিকা। তার চোখে কোনো বিস্ময় নেই, কোনো কৌতূহল নেই, কিন্তু শুধু ফাঁকা দৃষ্টি, ক্লান্ত নিঃশ্বাস। মাথার ক্ষত শুকনো রক্তে জমাট বেঁধে আছে, তবুও যন্ত্রণা থেকে আর ছুতে পারছে না। ড্রাইভার সমান দেখিয়ে বলল, ম্যাডাম পৌঁছে গেছি। ড্রাইভারের কণ্ঠে বিশেষে কথাগুলো শুনে বকুলের পাশের আসনে বসা ভদ্র মহিলা ধীরে ধীরে চোখ মেলে তাকালেন। ঘুম ভাঙা চোখে সামনের সিটের দিকে তাকিয়েই তিনি এক নিঃশ্বাসে বুক ভরে নিলেন। তারপর পাশে হেলান দিয়ে ঘুমিয়ে থাকা স্বামীকে আলতো করে নাড়িয়ে তুললেন। লোকটা ঘুমঞ্চিত চোখে রূপসকে চারপাশে তাকালেন। মহিলা মুহূর্তেই গলাটা কোমল করে বকুলের দিকে ফিরলেন। তার চোখে অদ্ভুত এক মিশ্র দৃষ্টি, সহানুভূতি না কৌতূহল বোঝা গেল না। তিনি হাত বাড়িয়ে বকুলের হাতের উপর হাত রাখলেন, নরম কণ্ঠে বললেন, নামো মা, এসে গেছি। বকুল ধীরে ধীরে গাড়ির দরজা ঠেলে নামলো। পা রাখতেই বাইরে এক অদ্ভুত নীরবতা টের পেল। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, শুধু দূরে কয়েকটা আলো ক্ষীণভাবে চলছে। মাথাটা হঠাৎ ঘুরে উঠলো। ক্ষতের জায়গা থেকে আমার ব্যথা চেপে গেলো পুরো শরীর। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে এলো। সে একবার ভর দিয়ে দাঁড়াতে চাইল, কিন্তু শরীর সাড়া দিল না। মুহূর্তের মধ্যেই ভারসাম্য হারিয়ে ধপ করে মাটিতে পড়ে গেল। বকুল যখন ধপ করে মাটিতে পড়ে গেল, তখন চারপাশে হঠাৎ একটা হুড়োহুড়ি পড়ে গেল। ভদ্র মহিলা ছুটে গিয়ে তাকে বুকে তুলে ধরলেন। বকুলের মাথার ক্ষত থেকে আবার রক্ত গড়িয়ে পড়ছে। তিনি চিৎকার করে বললেন, দ্রুত ডাক্তার ডাকো, মেয়েটা রক্তে ভেসে যাচ্ছে। দুজন দৌড়ে গিয়ে বাড়ির ভিতর থেকে একজন চিকিৎসক থেকে আনলো। চিকিৎসক দ্রুত বকুলের ক্ষত পরিষ্কার করতে লাগলো। মুহূর্তের জন্য চোখ খুলে না বকুল, তার মুখে এখনো সেই ভয়, অপমান আর যন্ত্রণার দেখা। চিকিৎসক গভীর দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে রইল। বললেন, এখনই হাসপাতালে নিতে হবে, অনেক রক্ত হারিয়েছে। কিন্তু বকুলের ঠোঁট এখন আস্তে কাঁপলো। কান্না মিশানো গলায় সে বলল, আমারে কেউ বিশ্বাস করেনি, আমি কিছু করি নাই। ভদ্র মহিলার বুকটা মোচড় দিয়ে উঠলো। তিনি বকুলের মাথায় হাত রেখে বললেন, বিশ্বাস করি মা, আমি বিশ্বাস করি, তুই কিছুই করস নাই। বকুলের নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে, চোখ দুটো আস্তে আস্তে আগ বন্ধ হয়ে যাচ্ছে। সে খুব ধীরে বলল, আমি বাড়ি যাবো মা, দাদারে একবার ডাকো, আমি ভয় পাই। ভদ্রমহিলা তাকে বুকের ভিতরে জড়িয়ে ধরলেন, নরম স্বরে বললেন, শান্ত হ মা, ভয় পাস না, এখন থেকে আমি তোর মা। বকুল আর কিচ্ছু বলল না। তার নিঃশ্বাস ধীরে ধীরে থেমে গেল। ভদ্রমহিলার কোলে নিস্তব্ধ হয়ে রইল কিশোরী বকুল। বাইরে তখন হালকা বৃষ্টি পড়ছে। রক্তে ভেজে শাড়ির উপরে ঝরে পড়ার বৃষ্টির ফোঁটা যেন মুছে দিচ্ছে সেই কলঙ্কের চিহ্ন। তৈরি মেঘের গর্জনের সঙ্গে এক ফালি বয়স্ক লোককে দেখা গেল বকুলের শান্ত মুখ। কোনো ভয় নেই, কোনো অপমান নেই, শুধু নিস্তব্ধ মুক্তি। প্রাসাদের উঠোনে দাঁড়িয়ে ভদ্রমহিলা অশ্রুসিক্ত চোখে ফিসফিস করে বললেন, এই সমাজই তোকে মেরেছে মা, তোর নাম কলঙ্ক না, তুই ছিলিস সবচেয়ে পবিত্র। আকাশের গর্জন যেন সাড়া দিল তার কথায়। মেয়ে জন্মানো অপরাধ নয়, সমাজের অন্যায় আসল কলঙ্ক।
কিশোরী মেয়ের কলঙ্কের দাগ গল্পটা বকুল নামের এক নির্দোষ কিশোরীর সেই সামাজিক যন্ত্রণার প্রতিচ্ছবি, যেখানে নারীর সততা নয়, শুধু অপবাদটাই সত্য হয়ে দাঁড়ায়।